সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মনের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, গত অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম অজ্ঞান পার্টির সাবেক কর্মী জালাল মিয়ার সাথে। আর জালাল মিয়ার সাথে আমাদের এত কথা হয়েছে যে সব কথা আমরা এক অনুষ্ঠানে বলে শেষ করতে পারিনি। তার বাকি অংশ আজকে আপনারা আবার দেখুন আমাদের সাথে। এখানে আমরা কথা বলছি অজ্ঞান পার্টির সাবেক কর্মী জালাল মিয়ার সাথে। আর এছাড়া আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকে আমাদের অতিথি ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। যেটা আমার মূল প্রশ্নটা ছিল যে ধরেন অজ্ঞান পার্টি গিয়ে একটা মানুষকে টার্গেট করে অজ্ঞান করছে, কিন্তু সে যে ওষুধটা ব্যবহার করছে সেই ওষুধটা তো প্রেসক্রাইব ড্রাগ না, তারা তো জানে না, তারা জানে না। সেক্ষেত্রে কিন্তু তারা তো এটা নিয়মিত ব্যবহার করছে এবং তারা এই ডোজটা ব্যবহার করছে অনেক সময়, যেটা স্যার বললেন যে অনেক সময় 7 দিন 10 দিন পর্যন্ত মানুষ অজ্ঞান থাকতে পারে, আনকনশিয়াস লেভেলে চলে যেতে পারে এবং তারপরে কেউ ডিপ কোমাতে চলে যেতে পারে। চিকিৎসা পেলে হয়তো সে ফেরত আসতে পারে, আইসিইউ থেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে যদি চিকিৎসা পায় তখন তাকে হয়তো মৃত্যু ঘটছে, তাকে ফিরে আনা সম্ভব। এটা মেজারমেন্ট করার তাদের ক্ষমতা নাই। ডেঞ্জারাস তো সেটাই তো আমি ভয় পেয়ে যাচ্ছে যে তারা কি করছে। তারা কিন্তু হেবিচুয়েটেড হয়ে যাচ্ছে, তারা করে সেটা মজা পাচ্ছে, জুতো পেয়ে তারা উল্লাস প্রকাশ করছে। তারা যে ভুল করছে তারা বুঝতে পারছে না, কত জঘন্য একটা কাজ। ধরেন আমি আপনার কাছে একটা কথা জানতে চাইছিলাম জালাল মিয়া, অনেক সময় তো আমরা শুনেছি যে ডোজ বেশি হলে মানুষ মারাও যায়। স্যার আপনি এ ব্যাপারে কিছু বলবেন আমাদেরকে? লাইফ রিস্ক থাকে, কিন্তু শেষ পর্যন্ত মারা যায় এমন সংখ্যা খুব কম। 100টায় 2-3 জন মারা যেতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত হসপিটালাইজড থাকে, কোনো সেন্স থাকে না। আচ্ছা জালাল ভাই, আপনি তো শুনতে পাচ্ছেন আমরা কি নিয়ে কথা বলছি? শুনতে পাচ্ছি। এবার আপনি আমাকে বলেন যে এই যে আপনারা যখন ডোজগুলো এই যে সেট করেন, যে আপনারা একজন মানুষকে ভাতের সাথে কি মিশিয়ে খাওয়াবেন, বিস্কিট আপনি যেটা মিশাচ্ছেন বা আপনি জুসে যেটা মিশিয়ে দিচ্ছেন, এই যে আপনি দিচ্ছেন, এটা আপনারা কিভাবে চিন্তা করেন যে কতটুকু দেবেন, কটা ট্যাবলেট দেবেন বা কি পরিমাণ দেবেন? বিষয়টা হয়েছে অনেক দূরের পথ হইলে এক একটা বিস্কুটে 5টা করে ট্যাবলেট মিশানো হয়। এখানে তো একটা ওষুধের নাম স্যার বলেছেন, আপনারা কি কি দিয়ে অজ্ঞান করতেন? আমরা ওই এটিবিন 1 এটিবিন 2 এই দুটোই? হ্যাঁ, দুটো দিয়ে কাজ করতাম। এগুলো আপনারা কোথা থেকে কিনতেন? বাবু বাজার। সেখানে আপনাদের প্রেসক্রিপশন লাগতো না? আপনারা ওষুধগুলো কিনতেন? না, লাগতো না। দেখা গেছে 30 টাকা দামের ট্যাবলেট তারা 200 টাকা লাগে পাতা, সেখানে প্রেসক্রিপশনের তো কোনো প্রশ্নই থাকে না। তার মানে যাদের কাছ থেকে আপনারা ওষুধ কেনেন তারা জানে যে আপনারা কি কাজে ব্যবহার করবেন, তাই না? না, আমার মনে হয় যে জানে না, জানলে হয়তো দিত না। আচ্ছা, আপনারা তারপরে ওখান থেকে ওষুধগুলো কিনতেন, কিনে তো আপনারা তখন আপনারা কি সবসময় ওষুধ আপনাদের সংগ্রহে রাখতেন? না, যখন কামের উদ্দেশ্যে যেতাম তখনই সাথে রাখতাম। প্রতিদিন কয়টা কেস এরকম আপনাদের হাতে আসে? প্রত্যেকদিনই তো কাজের বাইরে যেতাম না, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দিতাম। ধরেন সপ্তাহে 2 দিন বা 3 দিন। সপ্তাহে 3 দিন? হ্যাঁ জি। কি খাবার মেশাবেন সেটা কি আপনি পরে ঠিক করতেন? হ্যাঁ, মানে লঞ্চে যাব না ট্রেনে যাব না বাসে যাব, ওই অনুযায়ী মাল বানানো হইতো আর কি। আচ্ছা, এরকম কোন কোন জায়গায় আপনারা কাজগুলো করতেন, কোন কোন পয়েন্টে? আমরা সায়েদাবাদ থেকে চিটাগাং গাড়ি করতাম। সায়েদাবাদ থেকে চিটাগাং এর কি বাস? হ্যাঁ, চিটাগাং বাস। আচ্ছা, তারপর আবার গাবতলী থেকে মনে করেন করছে খুলনায়, তারপর রাজশাহী। দূরপাল্লার গাড়িগুলো কি বেশি টার্গেট করেন নাকি ছোট ছোট ট্রিপ? হ্যাঁ, আমার জীবনে 2-4 দিন যাই দৌড়াইছি, এই দূরপাল্লার গাড়িতেই দৌড়াইছি ওদের সাথে। আচ্ছা, দূরপাল্লার। আপনি তো এর আগে বললেন একটা কেসের কথা যে লঞ্চে গিয়েছিলেন, ট্রেনেও গিয়েছেন এরকম? না, আমার জীবনে আমি ট্রেনে যাইনি। এমনি আপনি জানেন যে ট্রেনে কোন কোন কাজগুলো করে? হ্যাঁ, ট্রেনে হয়, আমি জানি। কোন ট্রেনগুলোতে বেশি হয়? এটা হলো ঢাকা থেকে ওই সিলেটের গাড়িতে, সিলেটের ট্রেনে, তারপর চিটাগাং ট্রেনে। এবার আপনি আমাকে বলেন তো যে কি পরিমাণ অজ্ঞান পার্টি বাংলাদেশে আছে? সম্পূর্ণ পারলো মানে আমার যে 5-6 বছরের ধারণা, তাতে আমার মতে জানা প্রায় 500-700 মতন আছে। 500? এর কি সবাই ঢাকা শহর কেন্দ্রিক? না, সারা বাংলাদেশে ছড়ানো। সারা বাংলাদেশে কোন কোন শহরে এটা বেশি হয়? দূরপাল্লার পথে বেশি হয় এবং ঢাকার সিটিতে বেশি হয়। না, এই যে আপনি বলেন 500-700 যারা ছড়ানো সারা দেশে, এরকম কোন কোন শহরে বা কোন কোন জেলায় এটা সব থেকে বেশি হয়? বেশিরভাগই দিনের বেলা কাজটা ঢাকায় হয়, আর লঞ্চে রাত্রে হয় লঞ্চে। তবে বেশিরভাগ যে কাজগুলা এইটা মেইন শহরের ভিতরেই করা সম্ভব, কারণ তারা ওই বইতে গাছগাছলার নাম লেখা থাকে,
লেখা থাকলে ওই বইটা দেখাইয়া যে এই দিয়ে এই হাল্লুটা তৈরি করা হয়েছে, এই হাল্লুটা খাইলে স্বাস্থ্য ভালো হয়, এই কয়েকটা রোগের নাম বলে যে রোগগুলো ভালো হয়। পরে ওই হালুয়াটা কেনার পরে খাওয়ার পরেই অজ্ঞান হয়ে যায় আর কি। তার মানে আপনারা একটা খাওয়ান হালুয়া, একটা খাওয়ান বিস্কিট, যেটা বললেন। জুসে কিভাবে দেন আপনারা? জুসের কথা বলছিলেন। জুসে ওইটা হলো সিরিঞ্জ দিয়া, ওইটা লিকুইড করিয়া সিরিঞ্জ দিয়া টাইনে আবার সিরিঞ্জ দিয়ে কিছু জুস সরাইয়া এরপর ওইটা ভরা হয়। আর আপনারা কি ডাবেও নাকি শুনেছি যে আপনারা এটা করেন? হ্যাঁ, ডাবে দেখা গেছে আপনি একটা বাস স্টেশন নামলেন, আপনি পানির পিফে ধরছে, আপনি বললেন যে আপনি ডাব কত, বলো যে 30 টাকা, না 25 টাকা দেবেন, ঠিক আছে একটা ডাব দেন আমারে। দেখা গেছে ওই অজ্ঞানের লোক ওনার সাথেই গেছে এবং ওনার সাথেই যে ডাবের দোকানের ওখানে দাঁড়াইছে, তখন ওই যে ডাব বিক্রি করে উনি খুব ভালো মানুষ, উনি তো আর জানেন না সম্পর্কের ব্যাপারে, মনে করেন আমি পাশ দিয়া ডাবটা ধরিয়ে এমন কায়দায় দিলাম ওই ভদ্রলোকরে গুলের ভিতরে, গুলের কৌটার ভিতরে ওই লিকুইড কথা এমন কায়দায় দেয় ডাবটার ভিতরে মালটা কেউ বুঝতে পারে না। তার মানে হলো যে ডাবটা যখন দিচ্ছে তখন ডাবের যে মুখটা খোলা ওখান থেকে লিকুইডটা ঢেলে দিচ্ছে। আচ্ছা জালাল মিয়া, আমার একটা কথা খুব আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে। এই যে একটা লোককে আপনি অজ্ঞান করলেন এবং তার জিনিসপত্র নিয়ে আপনারা চলে গেলেন, তারপর লোকটাকে ফেলে দিয়ে চলে গেলেন, তারপর তো এই লোকটার কি হচ্ছে আপনি তো আর কোনো খবরই রাখছেন না। হ্যাঁ, অনেক সময় কিন্তু আপনি কি জানেন যে কতদিনের জন্য অজ্ঞান থাকতে পারে? যে ওষুধটা আপনি দিলেন, আপনাদের কি কোনো ধারণা থাকে যে ওষুধটার কারণে এই লোকটি কি আসলে 6 ঘন্টা অজ্ঞান থাকবে, না 1 দিন, 5 দিন থাকবে, না 7 দিন? আসলে বিষয়টা হচ্ছে যারা মনে করেন কোনো নেশা করে না, তাদেরকে সহজে মানে সহজে কাবু বানিয়ে খেলায়, মানে ওষুধটা খুব সহজে তাদেরকে অল্পতে তাদের নিয়ন্ত্রণ করে। কিন্তু যারা নেশা টেশা ব্যবহার করে তাদের ধরতে অনেক সময় লাগে। আপনি কি এরকম কোন ঘটনা কখনো আপনার অভিজ্ঞতার মধ্যে ছিল যে আপনারা এরকম কাউকে অজ্ঞান করার জন্য রেখে গেছেন এবং পরে শুনেছেন লোকটি মারা গেছে? না, আমি এরকম কোনো কথা শুনিনি। আপনার আশেপাশে কারো শুনেছেন? তবে আমি শুনছি যে অজ্ঞানী লোক মারা যায় এবং মারা গেছে। আপনার মহাজনের কাছে কখনো শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তার জীবনে এরকম কোন ঘটনা ছিল? হ্যাঁ, সে আমি একদিন ওই আমির মিয়ার লগে কথা বললাম, তখন ও বলল যে লঞ্চে বসে আমি এক লোককে খাওয়াইছি, এক পর্যায়ে ওই লোক পিছনে গেছে চা খাওয়ার জন্য, কিন্তু চা খাইতে যেয়ে উনি লঞ্চ থেকে পড়িয়ে গেছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে এসে কথা বলবো জালাল মিয়ার সাথে, শুনবো তার অজ্ঞান পার্টির অভিজ্ঞতা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মনের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অজ্ঞান পার্টির সাবেক কর্মী জালাল মিয়ার সাথে। আর আমাদের সাথে আজকে আছেন ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম, আর আছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। স্যার, এই যে আমরা শুনলাম যে ওরা যেভাবে অজ্ঞান করছে, আপনি এই ব্যাপারে কি বলেন? এটা আসলে এই ক্ষেত্রে আইন প্রয়োগ করতে গিয়ে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই সেটা হলো যে আমরা খবর পাই হাসপাতালে আমাদের লোক থাকে, তো হাসপাতালে খবর পাই যে অজ্ঞান হয়ে 2 জন বা 3 জন বা 1 জন ভর্তি আছে। তো গেলে দেখা যায় লোকটা ভদ্রলোক আনকনসিয়াস অবস্থায় আছে, তো 3 দিন 4 দিন 5 দিন কিন্তু তার সাথে কথাও বলা যাচ্ছে না। কোথা থেকে যতক্ষণ পর্যন্ত সে প্রপার সেন্সে আসছে ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হয়। তো বাই দিস টাইম দেখা যায় যারা এই ঘটনা ঘটিয়েছে এরা অনেক দূরে সরে যায়, এরা প্রতিদিন কাজ করে তাও না, এরা রুট পরিবর্তন করে। আজকে হয়তো যাত্রাবাড়ি মুন্সিগঞ্জ করলো, পরে 2 দিন পরে হয়তো আবার গাজীপুর গিয়ে করলো। তো এরা রুট পরিবর্তন করে, সেই ক্ষেত্রে কাউকে শনাক্ত করা বা গ্রেপ্তার করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তারপরও যখন সুস্থ হয় তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা অন্যান্য আমাদের কলাকৌশল অবলম্বন করে যখন ওই গ্রুপটাকে ধরি, হয়তো গ্রুপের 3 জন বা 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের কাছ থেকে কিছু এই যে অজ্ঞান করার উপাদান, এটিভেন ট্যাবলেট বা হালুয়া যেগুলো ওরা ইউজ করে, এগুলো অনেক সময় উদ্ধার হয়। তখন কি আপনারা তাদেরকে গ্রেফতার করছেন, অ্যারেস্ট করছেন? অ্যারেস্ট করে আমরা আদালতে ফরওয়ার্ড করি, জেলে যায়। এটা কোন ধারাতে তাদেরকে আপনারা? এটা সাধারণত 2টো ধারায় আমরা মামলা করি। একটা হলো দণ্ডবিধির 420 অর্থাৎ প্রতারণা, আর একটা হলো 428 অর্থাৎ খাদ্যদ্রব্যের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে অজ্ঞান করে তার সর্বস্ব লুটে নেওয়া। তো এই দুই ধারায় শাস্তিরও ব্যবস্থা আছে। আপনার 420 ধারায় 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে, আর 428 ধারায় 10 বছর পর্যন্ত। আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আসলে আমাদের মতো সচেতন মানুষরাও যে সবসময় নিরাপদ থাকবে তা নয়,
এই ব্যাপারটা কি আপনি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা আসলে আমাদের কেস স্টাডি থেকে এসছে। জালালউদ্দিন যেটা বললো যে যারা লোভে পড়ে পরের জিনিস খেতে চায় তারাই শুধু ভিকটিম হয়, আসলে কথাটা তা নয়। খুব সচেতন মানুষও এটা ভিকটিম হতে পারে এইভাবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, মনে করুন কোন ভদ্রলোক ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, এসি বাসে যাচ্ছেন, এয়ার কন্ডিশন বাসে যাচ্ছেন, তো সে যদি টার্গেটেড হয়ে থাকেন, ওই ভদ্রলোক যদি টার্গেটেড হয়ে থাকেন, তার পাশে সিট নেবে এই অজ্ঞান পার্টির সদস্যকেও। তো সাধারণত পানি দেওয়া হয় বা কিছু স্ন্যাক্স দেওয়া হয় বাসের তরফ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে। তো ওটা সাধারণত পানিটা আমরা কিছুটা খেলাম, খেয়ে রেখে দিই সিটের পকেটে। তো ওকেও তো দেওয়া হয়েছে, পাশে যে অজ্ঞান পার্টির সদস্য তাকেও দেওয়া হয়েছে। তো ওই পানিটা একটু খেলো, খুলে খেলো, তারপর কোন এক সময় তার নিজেরটাতেই এটিভেন, দুই ধরনের এটিভেন হয়, 1-2-1 যেটা, এটা কোনো কালারলেস। তো এইটার মিশ্রণটাও ওই পানিতে ওরটাতেই মিশিয়ে রাখলো। তারপর কোন এক ফাঁকে হয়তো ড্রাউজিনেস অথবা যে কোনো কারণে টার্গেট ভদ্রলোক একটু ঘুমাচ্ছেন বা অন্যমনস্ক হচ্ছেন, তখন জাস্ট পানির বোতলটা বদলে ফেললো। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু উনার বোঝার কোনো উপায় থাকলো না, উনার পানি উনি খাচ্ছেন, খেয়ে দেখা গেল যে সব যাত্রী নেমে গেছে, উনি আর নামছেন না। তার মানে বিষয়টা এরকম যে শুধুমাত্র আমরা অন্যের খাবার খাবো না সেটা হলেই হবে না, নিজেদের খাবার বা পানীয় এটা আবার আমাকে নিরাপদে আমার কাছেই রাখতে হবে, আমার কাছে রাখতে হবে, এবং সেটা অনেক ক্ষেত্রেই রাখাটা খুব দ্রুহ। এছাড়া হোটেলে ভাতের সাথে মিশিয়ে দেওয়ার বিষয় যেটা বললো, ধরেন দূরপাল্লার যাত্রী বাসে কিন্তু একটা স্টপেজ হয় কোন হাইওয়ে রেস্টুরেন্টের কাছে, তো সেখানে খেতে বসেছে, আপনি খেতে বসছেন, আপনাকে টার্গেট করে আপনার সামনে আরেকজন বসলো, তো আপনি যে সমস্ত আইটেম অর্ডার দিয়েছেন ও ওই আইটেম গুলো দিল। মনে করুন ডালের বাটিতে ওর বাটিতেই ও মিক্স করে ফেললো কোন এক ফাঁকে, ওর বাটিতে কি করছে এটা আপনার দেখার কথা না, এক ফাঁকে বাটিটা চেঞ্জ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বাসে উঠলেন, তারপর যথারীতি ঘুমিয়ে পড়লেন। তো আপনার যখন ঘুম ভাঙলো, তখন আপনার ঘুম ভাঙবে না, তার আগেই হয়তো বাস কর্তৃপক্ষ দেখবে যে সবাই নেমে যাচ্ছেন, একজন যাত্রী নামছেন না। তার মানে কোনোভাবে আমাদের অসতর্ক হবার কোনো সুযোগ নেই। কিন্তু এখান থেকে বের হয়ে যাবার, মানে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসবার কোন উপায় কি আপনারা ভাবছেন? মানে একটা তো আপনি যেটা বললেন যে জনসচেতনতা, ঠিক আছে, এর বাইরে? হ্যাঁ, অ্যাওয়ারনেস বিল্ডিং এর পাশাপাশি যেটা আসলে হলে এই অপরাধটা মোকাবেলা করা খুব সহজ হতো, সেটা হলো যেহেতু এটা স্পেশাল টাইপ অফ ক্রাইম এবং এটার ভয়াবহতা বেড়ে গেছে, এবং বিশেষ করে বিভিন্ন উৎসবগুলো, ঈদ উৎসবের আগে এই প্রবণতাটা বেড়ে যায়। রমজান মাসে ইফতারের সময় অনেক লোক রাস্তাঘাটে যাত্রী বেশি তাদের খাবার গ্রহণ করতে, ইফতার গ্রহণ করতে, তখন তো এই কারণে এটা স্পেশাল টাইপ অফ ক্রাইম যেহেতু এটা উদ্ভূত হয়েছে, সেই কারণে এটা মোকাবেলার জন্য যদি মানে প্রচলিত আইনের পাশাপাশি, যেমন আমরা স্পেশাল টাইপ অফ ক্রাইম ডিল করার জন্য নতুন নতুন আইন কানুন হচ্ছে, বিধিবিধান সংযোজন হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আরেকটু মানে সহজ করা যেত, যেমন অনেক ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের প্রচলন করেছি, তো সেই ক্ষেত্রে এই অজ্ঞান পার্টি ধরার ক্ষেত্রে যদি এদের সাথে সাথে শাস্তির ব্যবস্থাটা করা যেত, তাহলে হয়তো এটা মোকাবেলা করা মানে আইনগতভাবে সহজ হতো। জালাল, আপনি আমাদেরকে এটা বলেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি এটা বলেন যে সাধারণ মানুষ কিভাবে সচেতন থাকতে পারে? আমরা যদি নিজেরা একটু সচেতন থাকি, তাইলে মনে করেন কিছুটা সম্ভব। কিভাবে সচেতন হবে? মনে করেন গাড়িতে আমি রওনা করছি, আমি কারো কিছু খাবো না, এবং আমার জিনিসই আমি খাবো, এবং আমার জিনিস আমি খাবো, জিনিসটা আমার হাতে থাকতে হবে, আমার জিনিস কোথাও রাখি আমি খাবো না। আর কিছু? আর বিষয়টা হচ্ছে 2 ঘন্টার পথ বা 4 ঘন্টার পথ একজনের সাথে একজনের বন্ধুত্ব না করাটাই ভালো। বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্বের হাত দাঁড়িয়ে সেখানে দুর্ঘটনা ঘটবেই। মানে শর্ট টাইমে আপনার বাড়ি খুলনায়, আমাদের বাড়ি বরিশাল, আপনি খুলনায় চলে যাবেন, আমি বরিশাল চলে যাবো, আপনার সাথে ক্ষণিকের পরিচয়, ক্ষণিকে বন্ধু না বানানোটাই ভালো। ভাই, আপনি একটু বলেন যে এই যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ভাবে, এই ওষুধগুলো মাত্রাতিরিক্ত যদি শরীরে যায়, বা ধরেন যে সামান্যটুকুও যাচ্ছে, যদি অল্প ডোজও যায়, সেক্ষেত্রে কি ধরনের অসুবিধা হতে পারে, এবং এটা মাত্রাতিরিক্ত হলে কি ধরনের সমস্যা হতে পারে? অনেক সময় অল্পতে অনেকে কাবু হয়ে পড়ে, হয়তো ডিপ সিডেশনে চলে গেল, কনসাসনেস তার
চলে গেল, কমাতে চলে গেল, অথবা দেখা গেল যে সে রেসপিরেটরি প্রবলেম শুরু হয়ে গেল, শ্বাসযন্ত্রের আমরা ডিপ্রেশন বলি। কি কি হয় যে সে তো প্রথমে একটু ড্রাউজি হবে, তারপর তার একটা কনফিউশনাল লেভেল হতে পারে, সে বিভ্রমে চলে যেতে পারে, মানে কনসিয়াস লেভেলটা তার বিভ্রম, ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যায়, মানুষ কে এটা কি মিমি নাকি এটা অন্য কেউ আমি চিনতে পারছি না, এরকম একটা পরিস্থিতি হতে পারে। এটাকে আমরা কনফিউশনাল স্টেট বলি। আবার মোটর অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। আর একটা তো ঘুমে চলে গেল, ঘুমটা লেভেল পর্যন্ত সেফ, কিন্তু যখন এটা কমাতে চলে যায় তখন তো সেটা থেকে ফেরত আসা খুব টাফ হয়ে যায় যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে চিকিৎসা না পায়। আর যদি রেসপিরেটরি সিস্টেম বলি আমরা, শ্বাস প্রক্রিয়া সাপ্রেশন হয়ে যদি শ্বাস অফ হয়ে যায় তাহলে তো চলেই গেল, তাহলে তো মরে গেল। তাহলে এরকম সিরিয়াস কনসিকুয়েন্স গুলো কিন্তু আমাদের সামনে আমরা অপেক্ষা করছি, যে কোনো মানুষ এরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে, একটা ভয়াবহতার মধ্যে দিয়ে। এটা তাৎক্ষণিক কিন্তু এফেক্ট। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে যখন একজন অজ্ঞান পার্টির কবলে পড়লো, ধরেন আমার কোন রিলেটিভ অজ্ঞান পার্টির কবলে পড়লো বা কোনো বন্ধু, তারপর সে যখন ফিরে আসলো, তার কি করণীয়? সে তার আত্মীয় স্বজনরা কি করবে? ডাক্তারের বিষয় হচ্ছে, যখন যাকে খাওয়ানো হলো তার যদি কনসিয়াস লেভেল থাকে, সে যদি বুঝতে পারে যে তাকে খাইয়েছে এবং তার একটা পরিবর্তন হয়েছে, তখন সে যদি তার আত্মীয় স্বজনকে বলে, তার সাথে সাথে উচিত যে নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া। পরবর্তীতেও যদি সে সেফও হয়ে যায়, তারপরেও তাকে হসপিটালে গিয়ে তার থরো একটা চেক আপ করা উচিত এবং তার অবস্থাটা বোঝা উচিত। ডাক্তাররা বুঝে ফেলবে যে সে টক্সিক লেভেল আছে কিনা, কি পরিস্থিতি, তার যে সিস্টেমের সমস্ত সিস্টেম ঠিক মতো কাজ করছে কিনা, এটা ডাক্তার অ্যাসেস করে সে অনুযায়ী চিকিৎসা নিয়ে ফেলবে। আর স্যার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসলে তার কারো কোনো ভিকটিমের আত্মীয় স্বজন যদি জানতে পারে, সেই ক্ষেত্রে মামলা করাটা অর্থাৎ আইনের আশ্রয় নেওয়াটাই উচিত। বাস্তবতা যেটা, সেটা হলো আসলে এই ক্ষেত্রে আত্মীয় স্বজনের আগে পুলিশই জানতে পারে। কারণ যে ভদ্রলোক অজ্ঞান হয়ে যাচ্ছেন, তাকে পথচারীরাই, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোন পথচারী এনে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে যেটা খবর পেয়ে পুলিশ যায় ওখানে, মানে ওনারাই দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনকে খবর দিচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন বের করা অনেক সময় দুরূহ হয়ে পড়ে, কারণ ওই ভদ্রলোক কিছু বলতে পারছেন না, আইডি কার্ড ক্যারি করছে না, কোনো কার্ড বা তার পরিস্থিতি জানার মতো কোনো কিছু নাই। সেই ক্ষেত্রে ভদ্রলোকের নাম দাম না জানলেও মামলা হতে পারে, বাট তো লাগবে, অর্থাৎ ঘটনাস্থল। আপনারা কি সেক্ষেত্রে মামলাগুলো করেন? না, সেই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয়। জালাল মিয়া, আমরা জেনেছি যে শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও এই অজ্ঞান পার্টির লোকজন তাদের কাজ করেন। হ্যাঁ, দেশের বাইরে সৌদিতে হজের সময় যায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে এসে কথা বলবো জালাল মিয়ার সাথে, শুনবো তার অজ্ঞান পার্টির অভিজ্ঞতা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মনের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অজ্ঞান পার্টির সাবেক কর্মী জালাল মিয়ার সাথে। আর আমাদের সাথে আজকে আছেন বিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম, আর আছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। জালাল মিয়া, আমরা জেনেছি যে শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও এই অজ্ঞান পার্টির লোকজন তাদের কাজ করেন। হ্যাঁ, দেশের বাইরে সৌদিতে হজের সময় যায়। হজের সময় প্রায় 4-5টা গ্রুপ যায়, তাতে প্রায় 4-5টা গ্রুপ। হ্যাঁ, তাতে প্রায় মিনিমাম 50 জন। এবং তারা এবছরও কিছু লোক সৌদিতে অ্যারেস্ট হয়েছে, কিছু লোক মদিনায় যাই অ্যারেস্ট হয়েছে। খুবই ভয়াবহ বিষয়টা, আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন পুরো বিষয়টা। এটাও আমাদের কেস স্টাডি থেকে এসছে যে কিছু লোক আছে অজ্ঞান পার্টির সদস্যরা, যারা মানে এই অজ্ঞান করার প্রক্রিয়াটাকে শুধু দেশে সীমাবদ্ধ রাখেনি, এরা আন্তর্জাতিকতায় রূপ দিয়েছে। সেটা আমরা এর আগে একজনকে ধরেছিলাম যে 3 বার হজে গিয়েছে, হজে আসলে যায়নি, সে এই অপরাধ তার এই উদ্দেশ্যটা নিয়ে গেছে, অপরাধ করার জন্য গিয়েছে। তো তার দলবল সহ 6 জন 7 জন 8 জন করে যায় এক এক গ্রুপে, গিয়ে ওখানে দুটো কাজ করে, 2 ধরনের অপরাধ তারা করে। আইদার পিক পকেট, অর্থাৎ পকেট মারে হাজিদের, অথবা যাকে পকেট মারা সম্ভব হয় না বা মনে হয় মানে পটেনশিয়াল মনে হয়, অর্থাৎ তাদের ভাষায় তাকে হয়তো অজ্ঞান করে। এরা পাসপোর্ট ভিসা পায় কিভাবে? এরা সাধারণত হজের সময় মানে যারা হজ করতে যায়, বিষয়টাকে যেহেতু ওইভাবে একটু লেনিয়েন্টলি আগে দেখা হতো যে হজ করার সময় যারা হজে যাচ্ছে, এটা তো আসলে হজ করতে যাচ্ছে এই উদ্দেশ্যে, ধর্মীয় একটা আবেগ অনুভূতি নিয়ে যাচ্ছে, একটা ধর্মীয় উদ্দেশ্যে, একটা ধর্ম পালনের উদ্দেশ্যে যাচ্ছে, হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছে, মানে সেখানে কোনো ক্রাইম হতে পারে
এটা তো আসলে ভাবনার মধ্যে পড়ে না। স্পেসিফিক ইনফরমেশন ছাড়া মানে বলাটা খুব দ্রুহ হয়ে যায় যে এই লোকটা হজে যাচ্ছে এই কাজের জন্য। কত বছর থেকে শুরু হয়েছে হজে? গত কয়েক বছর ধরে, সাম্প্রতিক কালে বিশেষ করে পকেট মারতে গিয়ে এবং এই যে অজ্ঞান করতে গিয়ে কিছু লোক অ্যারেস্ট হয় বাংলাদেশে, অন্যান্য দেশে। সেটা তো আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা প্রচন্ড মানে অবশ্যই লজ্জাজনক অধ্যায়। অবশ্যই, এবং ওরা ওখানে কারো কারো সাজাও হয়ে যায়। আমরা একজনকে ধরেছিলাম যে 6 মাস জেল খেটে এসছে ওখানে, তো তাকে আমরা হজের আগেই ধরে ফেলি। তো তার কাছ থেকে এই সংক্রান্ত অনেক তথ্য আমরা পেয়েছি, যে কারণে এবার আসলে আমরা অনেকটা মানে যাতে এই কাজে না যেতে পারে সেইভাবে কিছু লোককে টার্গেট করে এগিয়েছি, ফলে অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের জানা মতে কম গিয়েছে। জালাল মিয়া, এবার আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। বলেন। আপনি কোথায় পড়াশোনা করেছেন? বরিশাল বাবুগঞ্জ। কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। কবে আপনি কাপড়ের ব্যবসা শুরু করলেন? কাপড়ের ব্যবসা শুরু করলাম বিয়ের পরে। আচ্ছা, আপনার স্ত্রী আছেন এখনো? আছে। আপনার ছেলে মেয়েরা আছে। তো তারা যখন জানলো যে আপনি এরকম একটা পেশার সাথে জড়িত এবং আপনি এটার জন্য আপনার শাস্তিও হলো, তো এ ব্যাপারে তখন আপনার পরিবারের লোকজন আপনাকে কি বললো? বললো যে কাপড়ের ব্যবসা করতে তো ভালোই ছিল, কিন্তু আসলে এটা ঠিক না। তখন আমি আমার নিজে অনেক কিছু বুঝতে পারছি, বিধে আমি এই পথ থেকে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু সেই বোধটা আপনার কিভাবে আসলো? সেটা আসলো ওই আমার বড় ছেলে, ও একটা বাইক নিউজে চাকরি করে, ও 10,000 টাকা বেতন পায়। ও বলছে যাব্বা লাগে পার ডে আমি 100 টাকা পকেট খরচা দেবো, কাপড় যদি কাপড় লইয়া নাও বাইরেন রাস্তায় বাসায় থাকেন, আমি আপনার রেগুলার 100 টাকা, কিন্তু আপনি আমাকে আর মানে যে তার খোয়েন না। এখন তাহলে আপনি কি পেশায় আছেন? বর্তমানে কাপড়ের ব্যবসা করতেছি। তো আপনার পরিবারে তো কেউ কখনো এরকম কোন অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল না? না, আমার আত্মীয় স্বজন টোটাল ফ্যামিলির ভিতরে শুধু আমি একটু খারাপ ছিলাম, তারপর ভালো হয়ে গেছি। আপনাদের পরিবারে কি কেউ কখনো অজ্ঞান পার্টির কবলে পড়েছিল? না। জালাল মিয়া বারবার তার কথার মধ্যে বলছিল এই কথাটা, যে লোভ জিনিসটা কিন্তু মানুষকে সত্যিকার অর্থেই ক্রাইম করতে বাধ্য করে বা ক্রাইমের দিকে নিয়ে যায়। এই অপরাধের ক্ষেত্রে আরেকটা যেটা খুব মারাত্মক দিক, সেটা হলো মানুষের সরলতাকে, ভদ্রতা বোধকে পুঁজি করে। অর্থাৎ একজন পাশের যাত্রীকে খুব বিনিয়ে বলছে যে ভাই একটু নেন, আমি খাচ্ছি, আপনি খাবেন না, কেমন দেখা যায়। আর বাংলাদেশে তো আমরা বাঙালিরা তো আতিথেয়তার একদম একটা বিশাল উদাহরণ, সহজে পটে যায়। আর আমাদের কিন্তু এটার একটা জাতিগত একটা গর্বের দিক আছে যে আমরা ভীষণ অতিথি পরায়ণ। রাইট, এটা বিশ্বাস করবো, এটা তো আমার বৈশিষ্ট্য, আমার পজিটিভ দিক। এটার একটা দিক হলো যে মানে খুব সহজ কথায় বললে বা স্থূলভাবে বললে যে কাউকে বিশ্বাস করো না। তো এটা তো আসলে সমাজের জন্য, সামাজিক বন্ধনের জন্য, সামাজিক আমরা এখন বলবো আমরা বিশ্বাস করবো, কিন্তু এইসব ক্ষেত্রে আমরা এখন আজকে যারা এই প্রোগ্রামগুলি দেখছে তারা অনেক সচেতন হবে, অ্যালার্টনেস বাড়বে। জালাল মিয়া, একদমই একটু আলাদাভাবে আপনার কাছে জানতে চাইছি, আমরা যেটা স্যারের সাথে কথা বলছিলাম, যে আপনি তখন বলছিলেন 500 থেকে 700 অজ্ঞান পার্টি কাজ করছে সারা দেশে। আসলে কি পরিমাণ মানুষ, কত সংখ্যক মানুষ এর সাথে জড়িত? বিষয় হচ্ছে আমি যে 500-700 কথা বলছি, এই 500-700-র ভিতরে মনে করেন মহাজন যারা এইটা করায়, যারা অর্থ দেয়, যারা ট্যাবলেটটা দেয়, এরা হলো সীমিত কিছু লোক, কিন্তু সদস্যই বেশি। একজন মহাজনের আন্ডারে সাধারণত 3-4টা করে গ্রুপ থাকে। এটা আসলে শুধু ল এনফোর্সিং এজেন্সি এটা ঠেকাতে পারবে আমি সেটা মনেও করি না। এটা প্রথমত পাবলিক অ্যাওয়ারনেস এর পাশাপাশি, যেমন জালাল মিয়ার কেস স্টাডিও যদি আমরা করি, যে তার পরিবার থেকে কিন্তু এক ধরনের এটা প্রতিরোধ করছে। তো সেই ক্ষেত্রে যে পরিবারগুলো যারা জানে যে তাদের পরিবারের কোন সদস্য এই অজ্ঞান পার্টির সদস্য, অথবা যে আশেপাশের লোকজন যদি জানে যে এই পরিবারের একজন অজ্ঞান পার্টির সদস্য, সেই ক্ষেত্রে তাদেরও এগিয়ে আসতে হবে। জালাল মিয়া, আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি তো আপনার এই পেশা এখন ছেড়ে দিয়েছেন, সেজন্য অবশ্য আমরা আপনার ছেলেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে আসলে আপনাকে এই প্রতিরোধের দিকে ঠেলে দিয়েছে যে আপনি আর এই কাজটা যেন না করেন। তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি কাপড়ের ব্যবসা করতেছি, কাপড় ব্যবসায়ী করবো, ছেলে সন্তান নিয়ে ভালোভাবে চলতে পারি, ভালো থাকতে পারি, এই জন্য আমার দোয়া করবেন যাতে আমি আর খারাপ পথে না যাই। সুপ্রিয় দর্শক, আমরাও চাই জালাল মিয়া ভালো থাকুক, সুন্দরভাবে জীবনযাপন করুক। আর পাশাপাশি আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং সত্যি রাস্তাঘাটে আসলে অচেনা মানুষের কাছ থেকে কিছু খাবেন না, এমনকি নিজের খাবারের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকবেন।
তো আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে মনের কথার আগামী অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, মনের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের চারপাশে এমন সব চরিত্র দেখতে পাই যাদের জীবনযাপন আমাদের কাছে রহস্যময়, অজানা, অচেনা। রহস্যে ঘেরা সেই সব মানুষদের মনের কথা জানবার অনুষ্ঠান আমাদের এই মনের কথা। আর আজকে আমরা কথা বলবো জালাল মিয়ার সাথে। জালাল মিয়া অজ্ঞান পার্টির সাবেক কর্মী। সঙ্গত কারণেই জালাল তার ছদ্মনাম। অজ্ঞান পার্টির সাথে তার এই সম্পৃক্ততার অভিজ্ঞতার কথাই আজকে আমরা শুনবো। আর আজকে আমাদের অনুষ্ঠানে আরো যারা উপস্থিত আছেন তারা হচ্ছেন ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম, আর আছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। কেমন আছেন আপনারা? ভালো ভালো, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এখানে পর্দার পিছনে একটি আসন আছে এবং সেখানে একটু পরে জালাল মিয়া এসে বসবেন, আমরা কথা বলবো তার সাথে। আমাদের আজকের বিষয় অজ্ঞান পার্টির সাথে জালাল মিয়ার সম্পৃক্ততা, সেই অভিজ্ঞতার কথা শুনবো আমরা, আর সেই সাথে আলোচনা করবো যে আমাদের কি করণীয়। তাহলে আমরা শুরু করছি। জালাল মিয়া, আপনাকে অনুরোধ করছি আপনার আসনে এসে বসবার জন্য। সুপ্রিয় দর্শক, জালাল মিয়া সঙ্গত কারণেই তার ছদ্মনাম। আমরা তাহলে এখন কথা বলছি জালাল মিয়ার সাথে। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনি তো অজ্ঞান পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন, যুক্ত ছিলেন? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কবে থেকে যুক্ত হয়েছেন এই কাজের সাথে? আমি 2004 সালে এই অজ্ঞানের সাথে সংযুক্ত ছিলাম। এটা কি আপনার প্রথম পেশা ছিল? না না না, আমি গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড় বিক্রি করতাম, হকারি করতাম আর কি। এক পর্যায়ে আমি ওই গ্রামে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করতেন, মানে ওই যে আমরা যে দেখি লেস ফিতাওয়ালা ওরকম? না না না, শাড়ি কাপড়, থ্রি পিস। আচ্ছা, শাড়ি কাপড়, থ্রি পিস। এক পর্যায়ে আমি ঢাকা একটা আবাসিক হোটেলে চাকরি নেই। ওখানে বসে আমার সাথে এক অজ্ঞান পার্টির লোকের সাথে সম্পর্ক হয়। এরপর থেকে তার সাথে আমি চলাফেরা ধরি। আমি 2বার অ্যারেস্ট হয়েছি, 2বার জেল খেটেছি। তখন আমি নিজেই দেখতে পেলাম যে আসলে এই কাজটা ভালো না, খারাপ। আগে কাপড় বিক্রি করছি, কাপড় বিক্রির পথে চলে যাই। জালাল মিয়া, আমি আপনার কাছে আপনার এই অজ্ঞান পার্টির সাথে যে অভিজ্ঞতা সে বিষয়ে আরো কথা শুনবো। তার আগে আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই অজ্ঞান পার্টি বিষয়টা আসলে কবে থেকে প্রচলিত হলো বা কি? এই অজ্ঞান পার্টির নামটাই বা আসলো কোত্থেকে? অজ্ঞান পার্টির নামটা আসলে অনেক দিন ধরেই প্রচলিত, বলা যায় অনেক বছর ধরে। আমরা বই পুস্তকে যেটা পাই যে অতি প্রাচীন কাল থেকেই এই অজ্ঞান করার হয়তো ভিন্ন মাত্রায় ছিল এই অবস্থাটা প্রচলিত ছিল, এই অপরাধ প্রক্রিয়াটা চালু ছিল। যেমন প্রাচীনকালে এক ধরনের লোক ছিল যারা এই যে প্রতারণা করত অজ্ঞান করে, তারা ওই ধুতুরার যে বিষ এটা ব্যবহার করত। তো পরবর্তীতে কালের বিবর্তনে আসলে অপরাধ প্রক্রিয়াটাও চেঞ্জ হয়ে কৌশলগত দিক চেঞ্জ হয়ে এক পর্যায়ে আসে ক্লোরোফর্ম ব্যবহার করা। ক্লোরোফর্ম ব্যবহার করে মানুষকে অজ্ঞান করে তারপর তার সর্বস্ব লুটে নিয়ে যেত। আসলে অজ্ঞান করা হয় বলেই, সেন্সলেস হয় বলেই অজ্ঞান পার্টি, পরবর্তীতে নাম হয়ে যায় অজ্ঞান পার্টি। এটা তো আসলে এক ধরনের কি বলবো, ওই এক ধরনের প্রতারণা। মানে কি, ওই তো সেই জিনিসপত্র নিয়ে যাওয়া, সাথে দামি জিনিসপত্র বা টাকা পয়সা এসবই নিয়ে যাওয়া। উদ্দেশ্য তাই সাধারণত ওই যে তার কাছে যা আছে মূল্যবান সামগ্রী, এটা নিয়ে যাওয়াটাই ওদের উদ্দেশ্য। তো সেটা নেওয়ার জন্য সাময়িকভাবে তাকে অজ্ঞান করা দরকার হয়। মানে সেন্স থাকলে, যেমন চুরি যেমন করে, চুরি করে অজ্ঞাতে, এটাও অজ্ঞাতে রাখার জন্যই তাকে অজ্ঞান করে রাখা হয়, সেন্সলেস করে রাখা হয়। পরবর্তীতে দেখা গেছে যে ক্লোরোফর্ম ব্যবহার মানে ঠিক কস্ট বেনিফিট অ্যানালিসিসে সবসময় এটা লাভবান হয় না, কারণ ক্লোরোফর্ম এক্সপেন্সিভ। তারপর এটা ব্যবহারটাও এত, অনেক সময় নিজেরাও অজ্ঞান হয়ে যেতে পারে। এই কারণে পরবর্তীতেই তারা আসলে যে ইনগ্রিডিয়েন্টস, যেটা এলিমেন্টস, এখন এরা কি ধরনের জিনিস ব্যবহার করে? এরা এখন একটা ওষুধ ব্যবহার করে, এক ধরনের ট্যাবলেট, যেটা আসলে আমাদের দেশে আমদানি নিষিদ্ধ। এটা পাকিস্তানে তৈরি হয়, এটিভেন ট্যাবলেট। আচ্ছা, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে আরো কিছু কথা জানতে চাইবো। তার আগে একটু জিজ্ঞেস করি জালাল মিয়ার ভাবনার কথাগুলো বা তার অভিজ্ঞতার কথাগুলো। জালাল মিয়া, আপনি বলবেন যে আপনারা কিভাবে অজ্ঞান করতেন?
বিষয়টা হয়েছে আমি ওই যখন ওই যমুনা হোটেলে বসে ওই জাফর নামে এক লোক, বরিশাল বাড়ি, ওর সাথে পরিচয় হওয়ার পরে ও বলছে যে হোটেলে চাকরি করা ভালো না, বেশি টাকা পয়সা পাইবেন, আপনি আমার সাথে চলেন। আপনার সাথে যাবো, কি করবো, ওই লোকজনের অজ্ঞান করে টাকা পয়সা আনি, আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু একটু দেখবেন, আমার খেয়াল করবেন যে আমার কোনো ক্ষতি টতি হয় কিনা। আপনি মূলত কোন কাজটা করতেন? অজ্ঞান করার কাজটা করতেন? না না, আমি একটা আবাসিক হোটেলে চাকরি করতাম। না, ওই যখন আপনি ওই জাফর নামের যে লোকটির সাথে আপনি যুক্ত হলেন, তারপর? জাফর করতো, জাফরের সাথে আমি সহযোগিতা করতাম। তো আপনি তাকে কিভাবে সহযোগিতা করতেন? আমি সহযোগিতা করতাম, ওই গাড়িতে যে সিট কাটতো, ওই সিটের বরাবর যে একটা সিট আছে, ওই সিটে আমি বসে থাকতাম। আচ্ছা, তার মানে উনি যেখানে টিকিট কাটতেন আপনি তার পাশাপাশি কোথাও পাশাপাশি টিকিট কাটতাম। মূলত কি আপনারা বাসে এগুলো করতেন না ট্রেনে? হ্যাঁ, বাসে, ট্রেনে, লঞ্চে। তো ধরেন আপনারা প্রথমে একটা টার্গেট করলেন যে কোনো একটা মানুষকে আপনারা অজ্ঞান করবেন, তাই তো? তো সেই টার্গেটটা কে করতো? সেই টার্গেটটা করতো জাফর। তো টার্গেটটা জাফর করে কি আপনাকে বলতো যে কাকে টার্গেট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতো। আচ্ছা, বলতো এবং আমার দেখাই দিত এবং বলতো যে এদিকে একটু খেয়াল রাখবেন, এই কার সাথে কথা বলে, কোথায় যায়, কি করে না করে। আচ্ছা, ওই ধরেন আপনি তো চলতি পথে বাসে বা ট্রেনে কাউকে টার্গেট করলেন, তো আপনি আপনারা কিভাবে বুঝতেন যে তার কাছে টাকা পয়সা আছে কি নেই? ওই স্টেশনে যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যায়, তখনই ওই জাফর দেখতাম অনেক সময় তার গায়ে হাত দিত, টিকিট পকেটে, তারপর মাজায়, এমন কৌশলে হাত দিত কেউ কেউ বুঝতে পারে না। ওই অনুযায়ী ও তার সাথে টিকিট দিয়া তার খাওয়া। ওর মধ্যে দিয়ে আপনারা জেনে যেতেন যে ওখানে তার কাছে টাকা পয়সা আছে কিনা। আচ্ছা, কোনো একটা ঘটনা আপনি আমাদেরকে পুরোটা বলবেন যে কিভাবে, ধরেন যে একজনকে আপনারা দেখেছিলেন বা ভেবেছিলেন তাকে টার্গেট করে তার কাছ থেকে জিনিসপত্র নেবেন এবং ফাইনালি জিনিসপত্র নিয়েছিলেন। আমার একটা স্মরণীয় একটা ঘটনা আছে, সেটা হইলো মিজান নামে এক ছেলে, ওর বাড়িটা হইলো খুলনায়। ওর সাথে আমার সাথে মা অবশ্যই দেখা, তখন আমার ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে কয়, মামা ওই লোকটারে তো খাওয়াইছি ভাতের সাথে, তা ওনার দিকে একটু খেয়াল রাখেন, উনি কোথায় যায়, কি করে না করে। তাই ওনার পিছু আমি ছুটলাম, দেখি যেরকম ওই পলাপলি খেলায় না গ্রামে, ওই লোকটা ঠিক ওই রকম পলাপলি খেলতেছে। আমার মনে হয় যে ও মন্তব্য করছে যে আমার কিছু খাওয়াইছে, এই জন্য ও একাখানে দেখে চুপচাপ বইতে, মানে ঠিক পলাপলি খেলার মতন। এক পর্যায়ে আমার বললো যে ফেরি ছাড়তে আছে, মামা তুমি এরা নিয়ে ফেরিতে ওঠো। পরে যাই আমি ওই লোকের হাত ধরলাম যে ফেরি তো ছাড়িয়ে যায়, আমার গাড়ি তো ফেরিতে, আপনি ওঠেন না কেন? এই ওনারা আমি হাত ধরিয়ে নিয়ে ফেরিতে উঠলাম। ওঠার পরে ওই মিজান ঘুরিয়ে এসিয়া ওনার মাঝে একটা ক্ষতি ছিল টাকা বান্ধা, ওই ক্ষতিটা নিয়ে নেয়। তার আগ পর্যন্ত লোকটা কি বুঝতেই পারেনি? আমার মনে হয় প্রথম দিক দিয়ে ও বুঝবে মানে পলাপলি খেলাইবে কেন, ও খাইছে, ভাত খাইছে ও গাড়িতে সিটে বসবে, তাহলে তো লোকটা চলে যেতে পারতো। কিন্তু ওইটা খাওয়ার পরে মানে কোনো থাকে না, হিতের জ্ঞান থাকে না এবং রক গুলা শুকিয়ে ফেলায়, মুখ টুক। কি ধরনের জিনিস ভাতের সাথে খাওয়ানো হতো? এটা হলো এটিভেন 2 আর এটিভেন 1 পাকিস্তান। ওইটারে লিকুইড করে গুলের কোট দিয়ে রাখা হয়। গুঁড়ো করে না লিকুইড করে? লিকুইড করে, মানে গুঁড়ো করার পরে ওই গুলের কোট দিয়ে পানি দিয়ে লিকুইড করার পরে ওই ভাত খাইতে বয়, তখন ওই ভাতের ভিতরে এমন কাজে দিয়ে দেয়, বোঝার কোনো শক্তি নেই, অনেক সময় জগের ভিতরে দিয়ে দেয়। একটা ঘটনা যখন আপনারা ঘটান, সেটার মধ্যে কতজন মানুষকে জড়িত থাকতে হয়? মিনিমাম 5-6 জন। মিনিমাম 5-6 জন, মানে কেউ টার্গেট করে, কেউ ওটা খাইয়ে দেয়, বা কেউ খেয়াল করে, আবার টাকাটা নেওয়ার সময় একজনে আওয়াল দেয় যে কেউ দেখে কিনা, আওয়াল দিয়ে রাখে। আচ্ছা আচ্ছা, ও মানে পাহারা দিয়ে রাখে, যাতে ওনার টাকাটা হাতায় নিতেছে কেউ না দেখে। আচ্ছা, ওখানে তো ধরেন যে লোকটাকে আপনি ভাত খাওয়াতে পারলেন, কারণ লোকটা ফেরিতে করে পার হচ্ছিল। যখন আপনার বাসে বা ট্রেনে চলতি পথে যখন করেন, তখন আপনারা কি ধরনের খাবার ব্যবহার করেন এবং সেখানে কি মিশান? যদি দূরের পথ হয় তাহলে ওই বিস্কিট বানানো থাকে, তারপর আমের জুস আছে, জুসটা বানানো থাকে। মানে বিস্কিট কিনলেন আপনি দোকান থেকে, তারপরে বিস্কিটটা কেনার পরে ওই বিস্কিটটা খুলে, ওটা তো হইলো এলাচি বিস্কুট, বিস্কুটটা 2 ভাগ করলে তার ভিতরে একটা ক্রিম আছে। আচ্ছা আচ্ছা, ওই ক্রিম দিয়া ব্লেড দিয়া উঠাইয়া ওই যে এটিভেন 1 এটিভেন 2 ট্যাবলেটটা, ওই ট্যাবলেটটার সাথে কিছু চিনি, কিছু মধু মিক্স করে একটা খামিরের মতন করে আটা, এবং একটা গোল মার্বেলের মতন করার পর ওই বিস্কিটের উপর লাগাই দেয়। লাগাই দিলে একটা বিস্কুট দিয়ে চাপ দিয়ে দিলেই বিস্কিটটা শক্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আবার নতুন করে একটা প্যাকেট করে,
তাই প্যাকেট করার পরে মনে করেন আপনি আমার পাশে, আপনি বললাম যে ভাইজান একটা এলাচি বিস্কুট নিয়ে আসেন তো, তখন ওই এলাচি বিস্কুট কিনে আনলো। এমন আসলে নিজেদের বানানোটাই আনছে? না না, আনছে ভালোটা, কিন্তু উনি সিরিয়াসলি আমার হাতে দেওয়ার পরেই মনে করেন আমি ঘুরাইয়া যেটা খারাপ, যেটা ট্যাবলেট মিশন আছে সেটি ওনার হাতে দিই, ভালোটা সরাই ফেলি। তখন বিস্কুটের প্যাকেটটা খোলার পরে প্রথম যে বিস্কুটটা থাকে ওই বিস্কুটটা হলে ভালো, তাইলে উনি ভাঙিয়ে তো প্রথম বিস্কুটটা আমাকেই দেবে। তা আমি খাইলাম ভালোটা, পরে বিস্কুট সে খাইলো, সেটা ওই অজ্ঞানের ট্যাবলেট দেওয়া। তারপর কি হয়? তারপরে উনি আস্তে আস্তে ঘুমাই যায়, ঘুমাই যাওয়ার পরে মনে করেন তার টাকা পয়সা সোনা গয়না যা কিছু থাকে সবকিছু হাতায় নিয়ে নামে যায় যে কোনো স্টেশন। আচ্ছা ধরেন যে আপনি তো টিকিট কাটলেন, যাকে টার্গেট করেছে সে বসেছে, বা আপনি বসেছেন, বা আপনাদের সহযোগী যারা তারা বসেছে, কিন্তু বাসে তো আরো লোক থাকে আশেপাশে, তারা কি এইসব ব্যাপারগুলো সন্দেহ করে না? বিষয়টা হলো যে যারা রাস্তাঘাটে খুব সচেতন তারা হয়তো একটু খেয়াল করে, কিন্তু আমাদের দেশে বিষয়টা হয়েছে যে আমরা বেশি হলাম লোভী, বুঝছেন? আমরা পরের জিনিস খাবো কেন? আর পরের জিনিস একজনের সাথে ক্ষণিকের জন্য পরিচয় 5 ঘন্টার পথ 6 ঘন্টার পথ, সেখানে তার সাথে 6 ঘন্টার পরিচয়, দেখুন 6 ঘন্টার পরিচয়ের মাধ্যমে তার জিনিস আমার খাওয়া প্রয়োজনই পড়ে না, খাওয়াই মানে বিপদে পড়া। কিন্তু যারা সন্দেহ করে তারা কি এসব ব্যাপার নিয়ে কোন প্রশ্ন করে আপনাদেরকে? বা করে অনেক সময় দেখা যাইতেছে অনেকে টার্গেট করলে মনে করেন আমরা তার সাথে মিশে যাই, যদি সে টাকার ভালোবাসে তাহলে টাকা দিয়া চুপচাপ বসা করি যাই, বা সে একটা মোবাইল চাইলো, বা একটা ঘড়ি চাইলো, বা একটা আংটি চাইলো, একটা জিনিস চাইলো, চাওয়ার পরে আচ্ছা। কিন্তু ধরেন এরকম কোন লোক যে খুব কঠিন, যে আসলে ওসব কিছুই ভালোবাসেন বা লোভী না, সেরকম কোন শক্ত লোকের যদি আপনাদেরকে ধরে ফেলে তখন বিপদ, তখন পুলিশ কাস্টডিতে চলে যাওয়া লাগে। আপনি যে 2বার জেল খাটলেন, কিভাবে খাটলেন? আমি 2বার জেল খাটলাম। একবার হলো ওই পটুয়াখালী আমিন নামে একটা লোক আছে, ওই অজ্ঞানের সময় তখন ওই ফেরি ছিল দোলেশ্বর, ওই ফেরিগেট বসে অ্যারেস্ট হওয়ার পরে ও আমার সাথে জড়াই নেয় যে আমার সাথে আমার এক ভাই আছে। তখন কতদিন জেল খেটেছেন? 8-9 মাস জেল খাটি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে এসে কথা বলবো জালাল মিয়ার সাথে, শুনবো তার অজ্ঞান পার্টির অভিজ্ঞতা। আপনারা একটা টার্গেট যখন ফিক্স করেন কিভাবে করেন? স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মনের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অজ্ঞান পার্টির সাবেক কর্মী জালাল মিয়ার সাথে, আর আমাদের সাথে আজকে আছেন ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম, আর আছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। জালাল মিয়া, আচ্ছা, এই যে আপনি ওই আবাসিক হোটেলে জাফর নামে লোকটা আসলো এবং আপনাকে বোঝালো যে এই পথে টাকা পয়সা অনেক বেশি, আপনি প্রথম যে ঘটনাটা, আপনি যখন এই কাজটাতে জড়িত হলেন, আপনার কাপড়ের ব্যবসা বা হোটেলের চাকরি বাদ দিয়ে, প্রথম আপনি যে ঘটনাটা ঘটিয়েছিলেন সেটা বলেন একটু। এটা হলো 2004 সালের কথা। সন্ধানী লঞ্চে আমরা গণ্যদের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। হ্যাঁ, বরিশাল। তো আমরা ওই সন্ধানী লঞ্চটা ছাড়ে নারায়ণগঞ্জ থেকে ওই লঞ্চ উঠে আমরা একটা সিট নেই। ও বললো যে এই ভদ্রলোকটা ব্যাংকে চাকরি করে, এর সাথে আমার সাথে আলাপ হয়েছে, এর পাশেই তুমি সিট করো। আমি তার কথা মতন তার পাশে যে সিট করি, সিট করার পর তার সাথে গল্প করতে করতে এক পর্যায়ে জাফর আসলো। জাফর তার সাথে গল্প করতে করতে দেখা গেল তার পাশের বাড়ির কাছেই লোকের বাড়ি। হ্যাঁ, কিন্তু আসলে বাড়ির কাছে না, কিন্তু পরিচয় দিয়েছে যে ওনার বাড়ির কাছে। এই পরে মানুষদের সাথে অনেক আপন হয়ে যাওয়ার চেষ্টা। এরপরে বললো যে ঠিক আছে তুমি জালাল বসো, আমি ভাইরে নিয়ে ভাত খেয়ে আসি, পরে তুমি যে খাবা আনে। কারণ আমরা শিডিউলাম 3 জন, 3 জন ভাত খেতে গেলে তো সমস্যা, ব্রেকফাস্ট আবার লোকজনে নিয়ে যেতে পারে। অর্থাৎ তুমি বিছনার কাছে থাকো, আমি আর নিয়ে ভাত খাওয়াই আনি। এরপরে তারা ভাত টাত খাইয়ে আসার পরে সিটে বসলো, আমিও ভাত খাইতে গেলাম। আমি ভাত খাইয়ে আসার পরে আমার বলো যে এর পাশ দিয়ে আস্তে শুয়ে থাক, লরিস না। তারপরে আমার বললো যে আমরা 2 জন ওনারে মাঝে রাখিয়া 2 জন 2 পাশে ঘুমাই, যা করা লাগে আমি করবো, মানে তুই হাত পাও লারিস না। বহুত লোক শুয়ে আছে, বহুত লোক বসা আছে, একটা মন্তব্য করতে পারে। আমি চুপচাপ ঘুমাই রয়েছি। পরে ওই লোক, তখন কি রাত না দিন? রাত প্রায় 2টার মতন বাজে। রাতের লঞ্চে উঠেছে? হ্যাঁ, রাতের লঞ্চে। তখন আমার ওই লোকের কাছে 40,000 টাকা, একটা চেন, 2টা আংটি, এই নিয়ে আমরা হোসনাবাদ একটা ঘাট, ওই হোসনাবাদ ঘাটে নেমে যাই। তারপরে আপনাদের ভাগ বাটোয়ারাটা কিরকম হতো? ভাগ বাটোয়ারাটা আমি তো প্রথম, আমি তো এত দূর চালাচ্ছিলাম না। ও আমারে 5,000 টাকা দিছে, বলছে যা বাড়ি দিয়ে বেড়াইতে আস,
হ্যাঁ, আস্তে আস্তে কাম শেখ, দেখবি নিজে কোন এক সময় মাহাজন হয়ে যাবি, অনেক টাকার মালিক হইতে পারবি। তার মানে জাফর তখন মহাজন ছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে লিডাররাই মহাজন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো পরে কি আপনি মহাজন হতে পেরেছিলেন? না না না, আমি ও পর্যন্ত যাই নাই। আমি পরে যে মামলাটা খাইছি, এই মামলাটা খাইলাম ডিবিতে। তখন আমি ডিসের সাথে তার আলোচনা সাপেক্ষে আমি বললাম যে স্যার, আমি তো এটা করছি, আমি আর এটা করবো না। অজ্ঞান মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা একটা প্রিপারেশন নেন, যাতে এটিভেন 1 এটিভেন 2 পাকিস্তান থেকে বাংলাদেশে না ঢুকতে পারে। তারপর যদি মনে করেন এটা ইনপুট হয়ে আসেও, তারপর আপনারা একটা ই করিয়ে দেন যে ডাক্তাররা যে প্রিসক্রিপশন ছাড়া যেন এটিভেন 1 এটিভেন 2 না বিক্রি করে। আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, অনেকে তো শুনেছি আমরা যে এই ধরনের ডোজের তারতম্য হলে অনেক সময় মানুষ মারাও যায়। বাংলাদেশে সাধারণত চোরাই পথে 2 ধরনের এটিভেন ট্যাবলেট আসে, একটা 5 mg আর একটা 10 mg। তো এটা গুঁড়ো করে আসলে পাউডার করে খাবারের সাথে মিশায়। তো কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে মানুষ মারাও যেতে পারে। ভারতেও একটা আছে ট্যাবলেট, সেটা হলো 1 আর 2। স্যার, জালাল মিয়া তো বললো যে সে কিভাবে একটা ঘটনা ঘটিয়েছে, সেটার এটা সে বলল ইতিহাসটা। তো আপনার কি মনে হয়? আমাদের যে সমস্ত কেস স্টাডি আছে, আমরা এই পর্যন্ত অনেক গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার কারণে প্রত্যেকটা কেসে আসলে কিছু কমন বিষয় থাকলেও আলাদা আলাদা ঘটনা, আলাদা আলাদা কম বেশি এই ধরনেরই। এরা 5 জন বা 6 জন একটা গ্রুপে থাকে। মনে করেন কোনো বাসে উঠলো, তো বাসে ওঠার প্রথমেই টার্গেট ফিক্স করে যে লোকটাকে, মানে দেখে অনেক সময় মানুষকে বোঝা যায় প্রথমত তার কাছে টাকা বা মূল্যবান কোন সামগ্রী আছে কিনা, এটা তাদের প্রধান বিবেচ্য বিষয় থাকে। তারপর লোকটাকে দেখে কেমন মনে হয়, যেহেতু এরা এই কাজই করে, ফলে তাদের এক ধরনের অভিজ্ঞতা কিন্তু হয়ে যায়। মানুষ দেখলে বুঝতে পারে যে কাকে সহজে প্রভাবিত করা যাবে, কাকে করা যাবে না। এই ধরনের কিছু স্টাডি আসলে অভিজ্ঞতা থেকে এদের চলে আসে। তো তারপরে ওই একজন হয়তো পাশে বসলো, যেটা অনেক সময় করে এরা, যেমন হালুয়া বিক্রি করে বাসে, বিশেষ করে ঢাকার আশেপাশের থেকে ঢাকায় যে সমস্ত বাস ঢোকে বা আশেপাশের সিটিতে যায়, শহরে যায়, জেলা শহরে, এই বাসগুলোকে এরা উঠে। তো উঠে যেটা দেখা যায়, মানে খুব পরিচিত দৃশ্য, যে বাসে উঠে একজন বলল একটা হালুয়া বিক্রি করছে, যে এটা মানে শক্তিবর্ধক বা ইত্যাদি ইত্যাদি। তখন এদের ভিতরেই একজন দাঁড়িয়ে গেল, জিনিসটা ভালো, আমি কিনে খেয়ে খুব উপকার পেয়েছি, আমাকে একটা দেন। সে প্রথম কিনে নিল, সে কিন্তু এদেরই সদস্য। আরো একজন কিনে নিল। এটা দেখে কিন্তু মানুষ প্রভাবিত হয়, এবং ওই টার্গেট লোক তার পাশে যে বসা আছে ও গুণগান শুরু করে দেয় যে হ্যাঁ, আসলে জিনিসটা ভালো, আমার অমুক অমুক সহ আমরা সবাই উপকার পেয়েছি। তো ও কিনলো, মানে ক্রমাগত লোকটাকে সে কনভিন্স করে ফেলে। হ্যাঁ, ও কিনে ও একটা খেলো, কিন্তু ওকে কিন্তু ওদের মনে করুন যে 5টি বা 10টি হালুয়ার বটিকা আছে, ওর ভিতরে ও জানে যে কোনটার ভিতরে ওষুধ মেশানো আছে। তো ওই লোকটাকে ঠিক ওইটা দিয়ে দিল। তো কে তারপরে এক পর্যায়ে ক্যানভাসার সাহেব নেমে গেল, বা সাধারণত মহাজন থাকে একজন, অর্থাৎ দলনেতা, যাকে ওরা মহাজন বলে, সেই টাকা পয়সা ইনভেস্টমেন্ট থেকে শুরু করে যাবতীয় সেই করে। তো সে নেমে গেল, অথবা চুপচাপ করে বসে থাকলো এক জায়গায়। তো একটা সময় ওই লোক, যে ভদ্রলোককে খাওয়ানো হলো, টার্গেট ব্যক্তি, সে এক সময় ঘুমিয়ে গেছে, আর পাশের থেকে ওই যে ছিল বসা সেই, অথবা প্রয়োজন বোধে সে যেটা বলেছে যে সে আর নিল, আর একজন এসে কাজটা করে ফেললো। এরা কি এই কাজগুলো বেশিরভাগ সময় কি ওই দিনের বেলার বাস ট্রেনে বা লঞ্চে করে, না রাতের বেলা বাস ট্রেনে লঞ্চে বেশি করে? দিনের বেলাতেই বেশি করে, তবে রাতেও করে। দিনের বেলা ধরেন এই যে আমরা বসে আছি, হ্যাঁ, একটা সেন্সিটিভ লোক তো বুঝতেই পারবে তার পাশে যে কোনো একটা কিছু ঘটছে, নাকি আসলে এই ব্যাপারগুলো কেউ খেয়াল করে না? যারা হাইলি সেন্সিটিভ তারা হয়তো ওই ভিকটিমটা হয়ও না, আর তাদেরকে ওরা টার্গেটও করে না। কিন্তু যে টার্গেট হচ্ছে, ধরেন আমি দেখছি যে আমার পাশে একজন টার্গেট হচ্ছে, তখন আসলে মানুষ কি করে? নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকে মানে মানুষ বুঝতে পারে না, কারণ ওর আশেপাশে ওরাই বসা থাকে। আশেপাশে হয়তো 2-3 সিটে, যেটা ওর পাশে যে বসলো, অর্থাৎ টার্গেটের পাশে বসলো ওদের এক সদস্য, এর পাশের সিটে হয়তো আর একজন বসলো, মানে ওরা টার্গেটকে ঘিরেই মোটামুটি নিজেরা বসে থাকে, মানে খুব একটা ছড়িয়ে ছিটিয়ে থাকে না। জালাল মিয়া, আপনারা একটা টার্গেট যখন ফিক্স করেন কিভাবে করেন? স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড, আমরা 4-5 জন থাকি।
তাই সবারই তো মোটামুটি একটু হিসেব কিতাব আছে, তাই যার চোখে বাজিয়ে যায় তখনই আর কি তার পিছু নিয়ে আমরা। তা আপনি এরকম কখনো টার্গেট খুঁজে পেয়েছেন? টার্গেট খুঁজতে গেলে তো আমার হাত দেওয়া লাগবে। আচ্ছা, তখন হাত দিতে গেলে হয়তো ওই লোক বলতে পারে কি ব্যাপার ভাই আপনি আমার মাঝে হাত দিলেন। হ্যাঁ, তো সেই কথাটা তো অন্য যারা করে তাদের ক্ষেত্রে কি হয় না? আমি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করতাম যে এই যে আপনি বলছেন যে মানুষের শরীরে আপনারা হাত রেখে দেখেন যে কোথায় আছে তার টাকা পয়সা কি নাই, তো তখন ওই যে লোকটাকে আপনি যার শরীরে হাত রাখছেন সে বিরক্ত হয় না? সে রিয়াক্ট করে না? না, সে এমন কায়দায় তাকে হাঁটানো হয়, সে যদি অনেক লোক আছে চালাক, সে মন্তব্য করলো ঘুরিয়া যখন দেখে যে আর এক ভদ্রলোক দেখা গেছে তার চেয়ে সে বড় সাহেব, যার জন্য সে সাহস পায় না তার কিছু বলার জন্য যে আপনি আমার গায়ে হাত দিলেন কেন। তার মানে আপনি বলছেন যে আপনারা খুব চমৎকার পোশাক আশাক পরে এই কাজগুলো করেন? জি জি জি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে এসে কথা বলবো জালাল মিয়ার সাথে, শুনবো তার অজ্ঞান পার্টির অভিজ্ঞতা। এই যে আপনারা মানুষজনকে রেখে দিয়ে চলে যান, পথে নেমেছি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মনের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অজ্ঞান পার্টির সাবেক কর্মী জালাল মিয়ার সাথে। আর আমাদের সাথে আজকে আছেন ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম, আর আছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। জালাল মিয়া, এই আমরা এই শুটিংটা শুরু করার আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে একবার আপনারা টার্গেট মিস করেছিলেন এবং আপনারা ভেবেছিলেন যে ব্যাগে টাকা আছে, আসলে টাকা ছিল না। ব্যাগে না, ওইটা হলো টিকিন পকেটে, প্যান্টের টিকিন পকেটে দেখার পরে ওরে অজ্ঞান করার পরে ওই টিকিন দিয়ে টাকা আনার সময় আসলে টাকা না, সেখানে ছিল কাপড়ের একজোড়া জুতা বাচ্চাদের। এই নিয়ে খুব হাসাহাসি যে জীবনে বহুত কাজ করছো, তো আজকের কাম হলে সবচেয়ে ভালো কাম, আজকে জুতা চুরি করছো। তারপরে সেই লোকটা যাকে আপনার অজ্ঞান করলেন সে তো চলে গেছে, আমরা পথে নেমে গেছি। আচ্ছা, এই যে আপনারা মানুষজনকে রেখে দিয়ে চলে যান, পথে নেমে যান, ওই মানুষটার পরে কি হয় এই খবর কি কখনো রেখেছেন বা কখনো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রেখেছি। ওই গাড়ি স্টাফ যারা আছে অনেক সময় দেখা গেছে যে আমরা অজ্ঞান ঠিকই করেছি, কিন্তু যে কোনো কার্যক্রমে আমরা তার গায়েও হাত দিতে পারি নাই। তার আগে আমাদের জীবন বাঁচাইয়া আমরা গাড়ি থেকে নামিয়ে গেছি। হয়তো কেউ মন্তব্য করছে বা সুপারভাইজার মন্তব্য করছে, তাদের চাওনে কথাবার্তায় বোঝা যাচ্ছে। লোকরা কি জানে না আপনাদেরকে, চেনে না? যদি কেউ বাসের সুপারভাইজারের সাথে কথা বললে ওঠে তাহলে সে জানে, আর যদি কথা বললে না ওঠে তাহলে চেনে না। না, আমি যেটা জানতে চাইছিলাম যে ধরেন যে আপনি বাসে উঠলেন এবং আপনারা তো এই ধরনের ঘটনা সবসময় ঘটাচ্ছেন, তো বাসের লোকরা নিশ্চয়ই আপনাদেরকে চেনে নাকি চেনে না? না, খুব কম ছিল। হ্যাঁ, যাদের সাথে মনে করেন তাদের সাথে যদি আতাত করিয়া ওঠে গাড়িতে তাহলে অবশ্যই চিনবে। তাহলে আতাত করে তো ওঠেন আপনারা নাকি? হ্যাঁ, উঠি কাম করার। সেক্ষেত্রে তারাও তো আপনাদের সহযোগিতা করে? না, সহযোগিতা এইটুকুই করে, কোনো কথা বলে না, ডিস্টার্ব করে না। কিন্তু সে কারণে তাদেরকে তো কিছু ভাগ দিতে হয় নাকি? হ্যাঁ, দেখা গেছে একটা মোবাইল দিলাম, 2000 টাকা দিলাম, কি একটা আংটি দিলাম। এই সর্বোচ্চ কত টাকা পেয়েছিলেন আপনি একটা কেসে? কত টাকার কাজ হয়েছে আমি বলতে পারি না, তবে আমার 12,000 টাকা সর্বোচ্চ, আমি 12,000 টাকা পাইছি। আচ্ছা, আপনি সর্বোচ্চ 12,000 টাকা একবারে পেয়েছেন। এই যে আপনি কাপড়ের ব্যবসা ছিল এটা করলেন, তাতে আপনি অনেক লাভবান হয়েছেন তো? না, আমি ভুল পথে পাড়া দিছিলাম, ভুল পথে পাড়া দিয়ে আমার জীবনটা আজকে শেষ। আমি অল্পতে যখন বুঝতে পারছি আমার 2 ছেলে 1 মেয়ে, মেয়েটা বিয়ে দিয়েছি, এবং আমার আব্বা যখন মারা যায় তখন আব্বা আমার বলছিল যে তুই যদি আর খারাপ কোন লোকজনের সাথে চলো তাহলে তুই আমার মাটি দিস। তার মানে আপনার পরিবারের মানুষেরা এই কথাটা জানতেন? তারা যখন ওই আমি পরপর 2 বার জেলে গেলাম না, তখন তারা জানছে। একটু আমি এখানে যেটা ও বলছে যে আমি তো খুব ভয় পেয়ে যাচ্ছি, কারণ এটিভান যেটা পাকিস্তান থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল এজেন্টের নাম হচ্ছে লোরাজিপাম। এটা এক ধরনের ঘুমের ওষুধ, এটা শর্ট অ্যাক্টিং বেনজোডাইজেপিন আমরা বলি। প্রত্যেকটা ওষুধেরই একটা থেরাপিউটিক ডোজ থাকে, যে ওষুধ এই রেঞ্জে রোগটাকে ভালো করবে, সমস্যাটাকে দূর করবে। আর একটা ডোজ লেভেল আছে, এটাকে আমরা বলি টক্সিক লেভেল। এই লেভেলটা ক্রস করলে তখন বডিতে টক্সিসিটি ডেভেলপ করবে, বডির বায়োকেমিক্যাল সিস্টেম গুলো সব চেঞ্জ হয়ে যাবে। ও একটা কথা বলেছিল যে লুকোচুরি খেলছে, পলানো, ওটা একটা বিভ্রম তৈরি হয়, কনফিউশনাল স্টেট তৈরি হয়। এটা সেই পর্যায়ে চলে গেছিল। আরেকটা ডোজ আছে যে সেটাকে আমরা বলি লিথাল ডোজ, যেখানে জীবন সংহার করতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, মৃত্যু ঘটাতে পারে। তাহলে ডোজ শিডিউল বিভিন্ন ভাবে আছে, এবং আমি যে পদ্ধতিতে ওদের দেখলাম যে তারা যেভাবে বলছে যে কিভাবে মানুষকে টার্গেট করছে, এতে করে যে সোশ্যাল একটা শিক্ষণ হচ্ছে, লার্নিং হচ্ছে। আমি খুব খুশি যে এই ধরনের
একটি প্রোগ্রাম জাতির জন্য এখানে উপস্থাপন করা হচ্ছে বাংলা ভিশনের পক্ষ থেকে। ইট ইজ ভেরি এসেনশিয়াল। বসে বসে আমি অনুভব করছিলাম যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো মানুষ বিপদে পড়তে পারে। এখানে তারা যে কথাগুলি বলেছে যে কাকে টার্গেট করছে, আমাদের মধ্যে একটা অ্যাসার্টিভনেস এর একটা ব্যাপার আছে। আমরা অনেক সময় যেটা বলি বললে বলতে পারি, অনেক সময় না বলতে পারি না। এরকম না বলতে না পারার অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে। এটা এক ধরনের বৈশিষ্ট্য। সে বুঝে যে জিনিসটা আমার করা উচিত না, কিন্তু সে না বলতে পারছে না। এটাকে কিন্তু তারা বুঝে ফেলে। আমি বলতে চাইছিলাম, যেটা আমার মূল প্রশ্নটা ছিল, যে ধরেন অজ্ঞান পার্টি গিয়ে একটা মানুষকে টার্গেট করে অজ্ঞান করছে, কিন্তু সে যে ওষুধটা ব্যবহার করছে সেই ওষুধটা তো প্রেসক্রাইব ড্রাগস না, তারা তো জানে না, তারা জানে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা তো এটা নিয়মিত ব্যবহার করছে, এবং তারা এই ডোজটা ব্যবহার করছে অনেক সময়, যেটা স্যার বললেন যে অনেক সময় 7 দিন 10 দিন পর্যন্ত মানুষ অজ্ঞান থাকতে পারে, আনকনশিয়াস লেভেলে চলে যেতে পারে, এবং তারপরে কেউ ফিরেও আসছে না, চলে যেতে পারে। চিকিৎসা পেলে হয়তো সে ফেরত আসতে পারে, আইসিইউ থেকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে যদি চিকিৎসা পায়, তখন তাকে হয়তো মৃত্যু ঘটছে, তাকে ফিরে আনা সম্ভব। এটা মেজারমেন্ট করার তাদের ক্ষমতা নাই। ডেঞ্জারাস সাইড, ডেঞ্জারাস তো, এটা ডেঞ্জারাস তো। সেটাই তো আমি ভয় পেয়ে যাচ্ছে যে তারা কি করছে। তারা কিন্তু হেবিচুয়েটেড হয়ে যাচ্ছে, তারা করে সেটা মজা পাচ্ছে, জুতো পেয়ে তারা উল্লাস প্রকাশ করছে। তারা যে ভুল করছে তারা বুঝতে পারছে না কত জঘন্য একটা কাজ। ধরেন আমি আপনার কাছে একটা কথা জানতে চাইছিলাম জালাল মিয়া, অনেক সময় তো আমরা শুনেছি যে ডোজ বেশি হলে মানুষ মারাও যায়। স্যার, আপনি এ ব্যাপারে কিছু বলবেন আমাদের? আপনি আমাদেরকে এটা বলেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি এটা বলেন যে সাধারণ মানুষ কিভাবে সচেতন থাকতে পারে। আপনাকে একটা প্রশ্ন করার আছে আমার, আপনাদের পরিবারে কি কেউ কখনো অজ্ঞান পার্টির কবলে পড়েছিল? না না না, আমরা জেনেছি যে শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও এই অজ্ঞান পার্টির লোকজন তাদের কাজ করে। হ্যাঁ, দেশের বাইরে সৌদিতে হজের সময় যায়, হজের সময় প্রায় 4-5টা গ্রুপ যায়, তাতে প্রায় 50 4-5টা গ্রুপ। হ্যাঁ।